নমস্কার সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে 2025 সাল সকলের আনন্দে কাটুক, খুশিতে কাটুক এই বিশ্বাস রেখে আজ আমরা চলে এসেছি সেই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইয়ের সমাধান নিয়ে। আজকের পর্বটি মূলত প্রশ্নমালা 5-এর পাতা 34 থেকে দাগ 6 থেকে 10 পর্যন্ত যে 5টি প্রশ্ন বাকি ছিল তার সমাধান। সেই সঙ্গে আবারও গত পর্বের মতোই আমরা প্রথম পর্বে এর যে অংশটা অর্থাৎ আলোচনার অংশটা ছিল কিভাবে বার নির্ণয় করতে হয়, সেই বার নির্ণয়ের বিষয়টা আমরা এই পর্বে প্রথমে জুড়ে দেবো। তারপর আমরা বাকি যে প্রশ্নগুলো অর্থাৎ 6টি প্রশ্ন রয়েছে তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের বার নির্ণয় করার কতগুলি পদ্ধতি বা নিয়ম রয়েছে যা আমরা প্রথম পর্বে তোমাদের তুলে ধরেছিলাম, তা আরেকবার আমরা অনুসরণ করে নিই, তারপরেই আমরা এই প্রশ্নমালাতে ঢুকবো। তো দেখো পর্বে আমরা প্রশ্নমালা 5-এর প্রশ্নগুলি সমাধান করব। তার আগে আমরা বার নির্ণয়ের কয়েকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা টুকিটাকি আলোচনা করে নিই। মনে রাখতে হবে যে যদি দেখা যায় কোনো একটি সালের বার নির্ণয় করতে হবে, তো আমরা তাকে কি করব না, নিশ্চয়ই একটা বার উল্লেখ থাকবে। তো সেই বার থেকে যে দিন সংখ্যা দেওয়া থাকবে সেই দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে যদি ভাগফল ভাগশেষ 1 হয় তাহলে মনে রাখতে হবে সেটি সেই প্রদত্ত বারটি ফিরে আসবে। 2 হলে প্রথম দিন অর্থাৎ তার পরের দিন, 3 হলে দ্বিতীয় দিন, 4 হলে তৃতীয় দিন, 5 হলে চতুর্থ দিন, 6 হলে পঞ্চম দিন, আর 7 হলে অর্থাৎ মিলে গেলে সেটা হবে কি না ষষ্ঠ দিন। এই হলো আমাদের বোঝার বা কোনো একটা দিন সংখ্যাকে থেকে বার নির্ণয়ের পদ্ধতি। মানে ধরো দেওয়া আছে যে সোমবার, এখন 30 দিন পর কি বার হবে, সেক্ষেত্রে আমরা একে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি না, 7 দিয়ে ভাগ করলে 7 4 হবে 28, 2 থাকছে ভাগশেষ। 2 ভাগশেষ থাকার অর্থ হলো যদি 1 ভাগশেষ থাকতো বলতাম কি না সেই প্রদত্ত বার অর্থাৎ সোমবার ফিরে আসতো, কিন্তু 2 ভাগশেষ থাকার কারণে সোমবারের পরের দিন অর্থাৎ মঙ্গলবার, তার মানে 30 দিন পর সোমবারের পর পাবো আমরা মঙ্গলবারকে, অর্থাৎ 30 দিন পরে হবে সেটা মঙ্গলবার। এখানে লিখবো এটা মঙ্গলবার। আবার কোনো একটা সাল থেকে আমরা যখন একটা সাল থেকে আরেকটা সালে যাব, তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি সালটা সাধারণ বৎসর হয় তাহলে একটা বছর অর্থাৎ সেই দিন থেকে পরের বছরের সেই দিন সেটা হবে 365 যোগ 1 মানে 366 দিন। 366 দিন হবে, অর্থাৎ আমাদের এই বছর নতুন বছর, সেই নতুন বছরের আমাদের যে দিন আজকের দিন অনুসারে আবার 1 বছর পর মানে সেখানে কিন্তু হবে 366 দিন। আবার সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যদি দেখা যায় অধিবর্ষ বা লিপিয়ার সাল হয়ে থাকে তাহলে তার সঙ্গে আরও একটা দিন যোগ হয়ে যাবে, অর্থাৎ 367 দিন। এখন যদি আমরা পরের সালগুলো পেতে চাই, তার বার নির্ণয় করতে হয়, তাহলে আমরা সেইভাবেই এগিয়ে যাব, অর্থাৎ 2 দিন বা 3 দিন বা 4 দিন পরে বার হবে। আর যদি দেখা যায় আমাদের পিছিয়ে আসতে হয় সালটা, কোনো একটা সাল 2025 সাল থেকে আমরা পিছিয়ে যাব 2000, 2012, 2013 যাই বলি না কেন, তাহলে যদি পিছিয়ে যেতে হয় তাহলেও আমরা ভাগফল বার করে ভাগশেষ থেকে কি করব না সেই দিন থেকে আমরা পিছোতে থাকবো, অর্থাৎ পিছন দিকে পিছোতে হবে, তাহলেই কিন্তু নির্দিষ্ট বারটাকে আমরা নির্ণয় করতে পারবো। তো এরকমভাবে আমরা নির্ণয় করতে পারি। আর একটা বিষয় যে অধিবর্ষ বা লিপিয়ার সালটাকে আমরা কিভাবে বুঝবো না, মূলত আমরা সালটাকে 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা হবে লিপিয়ার বা অধিবর্ষ, আর যদি 4 দিয়ে ভাগ করা না যায় তাহলে সেটা অধিবর্ষ বা লিপিয়ার হবে না। এখন সব ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে ভাগ করব না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। যখন দেখব 2টো শূন্য রয়েছে, কোনো একটি সালে 2টো শূন্য রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সালটাকে 400 দিয়ে ভাগ করব। যেমন ধরো এখানে 1500 আছে, 1600 আছে, 1700 আছে, আবার 1800 সাল আছে। এই সালগুলোর ক্ষেত্রে এই 1500 সালটাকে 400 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, তাই এটা কিন্তু অধিবর্ষ হবে না। আবার 1600 সালটাকে 400 দিয়ে ভাগ করা যাবে, সেই কারণে এই 1600 সালটা কি হবে না অধিবর্ষ হবে, এটা অধিবর্ষ হবে। এই 1700 সালটা অধিবর্ষ হবে না, কারণ 400 দিয়ে ভাগ করা যাবে না। 17 সালটাও 400 দিয়ে ভাগ করা যাবে না, আর 18 সালটাও 400 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু এই সমস্ত সংখ্যাগুলোকেই 4 দিয়ে ভাগ করা যেত। তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে মানেই অধিবর্ষ হবে বা লিপিয়ার হবে তা কিন্তু নয়। যখন দেখা যাবে দুটো শূন্য রয়েছে সেক্ষেত্রে আমরা তাদের 400 দিয়ে ভাগ করব। যদি 400 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে বুঝতে হবে সেটা অধিবর্ষ বা লিপিয়ার। আর যদি শূন্য থাকা অবস্থায় না মিলে তাহলে বুঝতে হবে দুটো শূন্য আছে অথচ 400 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে বুঝতে হবে সেটি অধিবর্ষ নয়। আর স্বাভাবিক সালগুলোর ক্ষেত্রে অর্থাৎ যে সালগুলোর ক্ষেত্রে এরকম শূন্যের যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি নেই, একটি শূন্য রয়েছে বা অন্য কোনো অঙ্কগুলি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করে তাকে অধিবর্ষ বা লিপিয়ার নির্ণয় করব। তো এই প্রশ্নমালার যে প্রশ্নগুলো রয়েছে এবার আমরা সেই প্রশ্নগুলির সমাধান করব এই অংশটিকে মুছে নিয়ে। তো সেই কারণে আমি আবারও আমার সকল ভিউয়ার্স বা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের এই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের কাছে আবেদন রাখবো চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। এর পর্বের যে প্রথম প্রশ্ন সেটি কি রয়েছে, অর্থাৎ 6 দাগের প্রশ্ন। গত পর্বের প্রথম অংশটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, যাতে করে এই 5টি প্রশ্নেও সমাধান তোমরা সহজেই করতে পারো, বুঝতে পারো, সেই কারণে তোমাদের পূর্বের অংশটাকে আবার অনুসরণ করিয়ে দিলাম। তো এবার দেখো 6 দাগে বলেছে 1932 সালের 19শে জুলাই রবিবার ছিল। 1904 সালের 20শে জুলাই কি বার ছিল? তাহলে এটিও সেই 5 দাগের প্রশ্নের মতোই এখানেও আমাদের পিছিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের পিছনের একটি সালের বার নির্ণয় করতে বলা আছে। তাহলে এখানে 1932 সাল থেকে আমরা 1900 কত সাল রয়েছে 4 সাল বিয়োগ করব। 4 কয় দাও 12, 8 দাও 12, এখানে 2 নামছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বের হলো 28টি বৎসর। সেই 28 বৎসরকে আমরা 4 দিয়ে ভাগ করে এর থেকে বার করে নেব কতগুলো অধিবর্ষ আছে। 7 4 28, অর্থাৎ 7টা বছর, মানে 7টা বছর আছে এমন যেগুলো হলো অধিবর্ষ, তার মানে 7টা দিন অতিরিক্ত থাকবে। এবার সেই 7 দিন অতিরিক্তের সঙ্গে যোগ হবে কি না, এবার 1932 সালের 19শে জুলাই ছিল রবিবার, তাহলে 1932 সালটা কি না 1932 সালটা হলো একটা অধিবর্ষ বা লিপিয়ার, সেই কারণে এখানে আরও এক যোগ। এবার এখানে 19শে জুলাই রবিবার, এখানে চাওয়া হচ্ছে 20শে জুলাই কি বার ছিল। 20শে জুলাই কি বার এটা আমাদের চাওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে একদিন অর্থাৎ 19শে জুলাই আর এটা হলো 20শে জুলাই, তার মানে এক্ষেত্রে আরও একটি দিনের তফাৎ, সেই তফাৎটি এখানে যোগ হবে। সর্বমোট হলো 9 দিন। এবার এই 9 দিনকে আমরা এক সপ্তাহ মানে 7 দিন দিয়ে ভাগ করব। 7 একে 7, তাহলে থাকছে 2 ভাগশেষ থাকবে। এবার পিছোতে হবে আমাদের কত না 2 দিন পিছাবো। এখানে বলা আছে 19শে জুলাই ছিল রবিবার, তাহলে রবিবার যদি 19শে জুলাই হয় তার মানে 1 ভাগশেষ মানে হলো রবিবার, 2 ভাগশেষ হওয়ার অর্থ হলো শনিবার। তাহলে এখানে 2 ভাগশেষ মানে হবে এটা শনিবার, তার মানে 1904 সালের 20শে জুলাই, 20শে কি বলেছে জুলাই, 20শে জুলাই হবে শনিবার হবে। এইভাবে আমরা এই প্রশ্নটিরও সমাধান তোমাদের তুলে দিলাম। আশা করি তোমরা অতি সহজেই অঙ্কটি অনুধাবন করতে পেরেছ। এবার আমরা এগিয়ে যাব পরের প্রশ্নে।
তার আগে আগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় প্রশ্ন কি বলছে? বলছে 2000 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিনে গোপালের জন্ম হয়। দিনটি ছিল মঙ্গলবার। 2005 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন কি বার হবে? তাহলে দেখো 2000 সাল হলো অধিবর্ষ, বা লিপিয়ার। তার মানে ফেব্রুয়ারি মাসটা হবে 29শে ফেব্রুয়ারি। তার মানে এখানে বলা রয়েছে কি, এখানে বলা ছিল যে 2000 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিনে, তার মানে গোপাল 2000 সালের 29শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন জন্মগ্রহণ করে। তাহলে গোপাল জন্মগ্রহণ করেছিল 2000 সালের 29শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন। এখন প্রশ্নে চাওয়া হয়েছে 2005 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন কি বার হবে? তাহলে একই রকমভাবে 2005 সাল থেকে 2000 সাল আমরা বিয়োগ করব, তাহলে এখানে 5 পাবো। এখন সেই 5 থেকে আমরা কতগুলো অধিবর্ষ আছে যদি বার করতে চাই তাহলে পাবো 4 একে 4। এখানে এই ভাগশেষের কোনো মূল্য নেই, এই ভাগফলটার প্রয়োজন, তাহলে একটা, অর্থাৎ এখানে একটা অধিবর্ষ পাবো ওই 5 সালের মধ্যে। তার সঙ্গে যোগ হবে যে 2000 সালটা, যে সালটাতে গোপাল জন্মেছিল সেই সালটাও ছিল অধিবর্ষ, তার মানে সেখানে আরও একটা দিন যোগ হবে, তার মানে মোট 2টো দিন হলো। এবার বলেছে কি না, এই ফেব্রুয়ারি মাসের শেষ দিন, তার মানে 2005 সালটা সেটা কি, মানে সেটা হবে 28শে মাস, সেটা কিন্তু অধিবর্ষ নয়, সেটা সাধারণ বৎসর, তার মানে সেটা হবে 28শে। যেহেতু কম সংখ্যক বছরটি, আমরা সহজেই তার দিনগুলো বলে দিতে পারি, ফেব্রুয়ারি মাসগুলো। 2000 সালটা ফেব্রুয়ারি মাস, তার মানে 29শে ফেব্রুয়ারি হবে। 2001 সাল হবে 28শে ফেব্রুয়ারি, 2002 সাল হবে 28শে ফেব্রুয়ারি, 2003 সাল হবে 28শে ফেব্রুয়ারি, 2004 সাল হবে 29শে ফেব্রুয়ারি, আর 2005 সাল হবে 28শে ফেব্রুয়ারি। তাই 28 দিন, তাহলে 28 আর এই 2 মোট হলো 30 দিন। এখন 30 দিন থেকে আমার এবার বারটাকে নির্ণয় করতে হবে, তাই 30কে ভাগ করবো আমরা 7 দিয়ে। 7 4 হবে 28, 2 ভাগশেষ থাকছে, অর্থাৎ 4 সপ্তাহ এবং তার সঙ্গে আরও 2টো দিন অতিরিক্ত আছে। তাহলে কোন বারে সে জন্মেছিল? বলেছিলাম মঙ্গলবার দিন, এখানে ছিল মঙ্গলবার দিন, গোপালের জন্ম মঙ্গলবার দিন। 1 ভাগশেষ থাকার অর্থ হলো মঙ্গলবার দিন, কিন্তু 2 ভাগশেষ থাকার অর্থ বুধবার দিন। তাহলে এক্ষেত্রে যেহেতু 2 আছে, তাহলে ওর জন্মবার হবে কি, এখানে শেষ দিন কি বার ছিল, তাহলে 2005 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন কি বার ছিল, তাহলে লিখব অতএব 2005 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন হবে কি বার না, মঙ্গলবার। এটা আছে বুধবার, তাহলে হবে বুধবার। তো এই হলো আমাদের এই পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 8 দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। 8 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে? বলেছে 1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1894 সালের 11ই সেপ্টেম্বর চিকাগো ধর্মসভায় তিনি বক্তৃতা দেন। তার বয়স ওই দিন কত ছিল? এই অঙ্কটির সমাধানও আমরা পূর্বের মতোই করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা জন্মসালটা হলো 1863, আর চিকাগো শহরে তিনি যেদিন বক্তৃতা দেন সেই সালটা ছিল 1894। এদের প্রথমে বিয়োগ করে নেব। 3 কয় দাও 4, 1 দাও 4, 6 কয় দাও 6 কয় দাও 9, 3 দাও 9, মানে 31 বছর। এই 31 বছরের মধ্যে কতগুলো অধিবর্ষ আছে সেটা বার করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে কত যাবে না, 4 7 28, 3 ভাগশেষ থাকছে, তাহলে আমরা পাবো 7। এই 7 পাবো অতিরিক্ত দিন, এখানে 7 হবে।
এবার 1863 সাল, এটা কিন্তু অধিবর্ষ নয়, তাহলে 7টা অতিরিক্ত দিন আছে আর 31টা আরও বছর আছে, 31 বছর। এখন প্রত্যেকটা বছর হলো 365 দিনে, তাকে আমরা 31 দিয়ে গুণ করে নেব। তাহলে 5 একে 5, 5 6 একে 6, 3 একে 3, 3 5 হবে 15, 3 6 18 একে 19, 3 3 কে 9 আর একে 10, 5 6 5 11, 9 3 12 একে 13, 11,315। এখানে হচ্ছে 11,315, এটা পেলাম। এবার রয়েছে কি, এখানে বলা আছে আরও, বলেছে 12ই জানুয়ারি থেকে, এখানে কিন্তু 11ই সেপ্টেম্বর চাওয়া হচ্ছে, এটা জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসে পেলাম আমরা মোট 31 দিন থেকে যদি 12 দিন বিয়োগ করে নিই তাহলে হবে কত না, এই 31 থেকে 12 বিয়োগ করলে, কারণ জানুয়ারি মাসটা হলো 31 মাস, তাহলে 2 কয় দাও 11, 9 দাও 11, 2 কয় দাও 3, 1 দাও 3, মানে 19। তাহলে এক্ষেত্রে আরও 19 দিন, এটা হলো জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা হবে কত না 28, মার্চ মাস হবে 31 মার্চ, এপ্রিল মাস হবে 30, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মে মাস 31 মাস, জুন মাস 30 মাস, জুলাই মাস 31 মাস, আগস্ট মাস 31 মাস, আর সেপ্টেম্বরের বলা আছে 11ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর। এবার আমরা এদের যোগ করে নেব। এই সমগ্র অংশটাকে যদি যোগ করি তাহলে পাবো 1 আর 2, 2 আর 3, 3 আর 4, 4 আর 5, 8 5 13, 13 আর 9 হলো 22, 22 আর 5 হলো 27, 27 আর 7 হলো 34, 34 এ 4, হাতে হলো 3, 3 আর 4, 4 3 7, 7 3 10, 10 3 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 22, 22 আর 2 24, 25 26, 26 এ 6, হাতে রইল 2, 3 2 হবে 5, আর এটা হবে 1 1। তার মানে কত হবে, সেই সময় বলেছে যে 11ই সেপ্টেম্বর চিকাগো ধর্মসভায় তিনি বক্তৃতা দেন, তার বয়স ওই দিন কত ছিল। তাহলে ওই দিন তার বয়স কত ছিল না, তখন আমরা লিখব যে ওই দিন স্বামীজির বয়স ছিল সমান সমান 11,564 দিন, 11,564 দিন। তাহলে আমরা অঙ্কটাকে আবার একবার তোমাদের অনুসরণ করিয়ে দিই যে আমরা কী করেছি। প্রথমে আমরা চিকাগো ধর্মসভা থেকে যে সাল, তার থেকে জন্ম সালটা বিয়োগ করেছি, পেয়েছি 31 বছর। সেই 31টা বছর থেকে আমরা খোঁজার চেষ্টা করেছি কতগুলো অধিবর্ষ আছে, তার মানে অতিরিক্ত দিন আছে, পেয়েছি 7। আর এই 31টা বছর, তাহলে 7 যোগ এই 31টা বছর সমান সমান কত দিন না 11,315 দিন, তার সঙ্গে এই 7 দিন, মানে 11,322 দিন হলো তার মোট দিনটা। এবার ওই সালটাকে আমরা ধরার চেষ্টা করেছি, 19 তারিখ 19 পেয়েছি, অর্থাৎ 12 থেকে আমরা 31 বিয়োগ করে পেয়েছি 19 দিন। যদিও এক্ষেত্রে আরও একটা দিন কিন্তু যোগ হবে, অর্থাৎ সেই দিনটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 20, এটা হবে 20, মানে একদিন বাড়বে, তার মানে এটা হবে 65, এটা হবে 65, অর্থাৎ 11,565 দিন হবে। এটা হবে জানুয়ারি মাস 20 দিন, তাহলে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চ মাসে 31, এপ্রিল মাসে 30, মে মাসে 31, জুন মাসে 30, জুলাই মাসে 31, আগস্ট মাসে 31 আর সেপ্টেম্বর মাসের 11 দিন। সর্বমোট হলো 11,565 দিন। এই 11,565 দিন হবে তখন স্বামীজির কি চেয়েছিল না বয়স। তো এই ছিল আমাদের এই পর্বের 8 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নের সমাধানে। তো চলো, কি রয়েছে বলেছে 11ই সেপ্টেম্বর 2001 সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়। 10ই মার্চ 2005 এই তারিখের কত দিন আগে ওই ট্রেড সেন্টার ধ্বংস হয়। তাহলে আগের মতোই আমরা প্রথমে সাল থেকে এই 2005 সাল থেকে 2001 সাল বিয়োগ করে অধিবর্ষ কতগুলো আছে বার করার চেষ্টা করব। এখানে 4টে বছর, 4 বছর মানে হলো 4কে 4 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এক্ষেত্রে অধিবর্ষ পাচ্ছি আমরা 1টা বছর পাবো, তার মানে অতিরিক্ত দিন আছে 1 যোগ। এবার 4টে বছর, 4টে বছরকে আমরা 365 গুণ 4, 4 5 20, 4 6 24, 25 26, 4 3 12, 13 14, তা 1460। এর সঙ্গে আরও যোগ হবে 1460 দিন, তাহলে 1460 দিন। তার সঙ্গে এখানে বলেছে কি না 10ই মার্চ আর এটা সেপ্টেম্বর,
সেপ্টেম্বর থেকে 10ই মার্চ বলছে, তাহলে 11ই সেপ্টেম্বর থেকে যদি আমরা দেখি, সেপ্টেম্বর মাসটা কি না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ এটা হলো 30 মাস। তাহলে 30 থেকে 31, 11 বিয়োগ দিচ্ছি, তার মানে হবে 19। এক্ষেত্রে 19, কিন্তু এখানে আমরা যোগ করবো কত? 20, কারণ ওই দিনটিকে ধরতে হবে, সেই দিনটা সহ, তার মানে 20 দিন, অর্থাৎ 20 দিন পাচ্ছি আমরা। সেপ্টেম্বরের 20 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরের 30 দিন, ডিসেম্বরের 31 দিন, জানুয়ারি মাসের 31 দিন, ফেব্রুয়ারি মাসটা পাবো আমরা কি না ফেব্রুয়ারি মাস, এক্ষেত্রে পাবো 2005 সাল বলেছে, তাহলে ফেব্রুয়ারি মাস হবে আমাদের 28 মাস। আর মার্চ মাসের আছে 10ই মার্চ, 10ই মার্চের আগে অর্থাৎ 10 তারিখ, সমান সমান কত হচ্ছে? সমান হবে তাহলে 1, তাহলে 1 1461 যোগ, এখানে আমরা লিখবো এগুলো যোগ করছি, কত হবে? এখানে আছে 20, 31, 30, 31, 31, 28, 10 যোগ করলে হবে 8 একে 9, 9 10, 10 একে 11, 11 কে 2, 2 2 4, 3 7, 3 10, 3 13, আর 3 16, আর 2 হলো 18, মানে 181। তাহলে এর সঙ্গে যোগ হবে আরও 181, সমান সমান 1 আর 1 হবে 2, 8 আর 6 হবে 14, 4 হাতে রইল, তাহলে 8 আর 6 14, 4 হাতে রইল 1, 1 আর 4 5 আর 6 হবে, তার মানে 1642 দিন, 1642 দিন আগে, 1642 দিন আগে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল। 1642 দিন আগে ওই আমেরিকার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেটি ধ্বংস হয়েছিল। তো এই হলো আমাদের 9 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব ঠিক একই রকমভাবে আমাদের এই পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তো 10 দাগে তথা এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে? বলেছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 1886 খ্রিস্টাব্দের 11ই আগস্ট চির সমাধিমগ্ন হন। তিনি মোট কতদিন জীবিত ছিলেন? তাহলে এক্ষেত্রেও আগের অঙ্কগুলির মতোই আমরা এরও কত সাল প্রথমে বার করব। তাহলে 1886 সাল থেকে আমরা 1836 সাল বিয়োগ দিচ্ছি। এখানে আমরা তার মানে তার মৃত্যু তারিখ থেকে জন্ম তারিখ, মৃত্যু সাল থেকে জন্ম সাল বিয়োগ করে দিলাম। 6 6 মিলে গেল 0, 3 × 8, 5 × 8, 50 বছর পাচ্ছি। সেই 50টি বছরে মোট অধিবর্ষ আছে কতগুলি? 4 1 কে 4, 1 10, 4 2 8, 2, তার মানে 12টা আছে অধিবর্ষ। তাহলে অতিরিক্ত 12 দিন, তার সঙ্গে 50 বছরে কত দিন? 365কে আমরা 50 দিয়ে গুণ করব। 5 5 এ 25, 5 6 30, আর 2 হবে 32, 5 3 15, আর 3 হবে 18, আর এই 0, অর্থাৎ 18,250 দিন, 18,250 দিন এই দিনটা পাবো। আর এই অতিরিক্ত দিন 12 সেটা পেয়েছি। এখন বলছে 1836 সাল, 1836 সালটা একটা অধিবর্ষ সাল, সেই কারণে আরও একটা দিন যোগ হবে। এবার 17ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন, তাহলে ফেব্রুয়ারি মাসটা ছিল কি 1836 সালের, তার মানে সেটা ছিল 29 মাস। তাহলে 29 থেকে আমরা 17 দিন বিয়োগ করছি। 7 কয় দাও 9, 2 দাও 9, 1 কয় দাও 2, 1 দাও 2, 12, মানে মোট হবে কত? 13 হবে, কারণ এক্ষেত্রে আমাদের ওই দিনটা ধরতে হবে, তাই হবে এখানে যোগ আরও 13। এটা হলো আমাদের ফেব্রুয়ারি মাস। এবার আমাকে পৌঁছাতে হবে কোথায় না 11ই আগস্টে। তাহলে 11ই আগস্টের আগে পর্যন্ত তিনি জীবিত ছিলেন, অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত। তাহলে 10ই আগস্ট পর্যন্ত আমরা যোগ করব। তাহলে ফেব্রুয়ারি, মার্চ মাস হবে কত না 31, এপ্রিল মাস হবে 30, মে মাস হবে 31, জুন মাস হবে 30, জুলাই মাস হবে 31, আগস্ট হবে এখানে বলেছে 11ই আগস্ট। তাহলে 10ই আগস্ট পর্যন্ত আমরা যোগ করব, এগুলি আমরা যোগ দেব। তাহলে 2 আর 1 3, 3 3 6 1 7, 7 1 8, 8 1 9, এবার 1 আর 3 4, 4 3 7, 7 3 10, 10 3 13, 13 3 16, 17, 17 আর 5 22, 22 আর 1 হবে 23, 23 এ 3 হাতে রইল 2, 2 আর 2 হবে 4, আর এটা হবে কত 8, এটা হলো 1, মানে 18,439 দিন। তাহলে 18,439 দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব জীবিত ছিলেন,
ছিলেন। তাহলে 18,439 দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জীবিত ছিলেন। এইভাবে আমরা এই শেষ প্রশ্নটিরও সমাধান করলাম। প্রথমে সালটাকে বার করলাম, কত বছর তার মানে তিনি জীবিত ছিলেন। সেই বছরটা থেকে আমরা কতগুলো অধিবর্ষ বা লিপিয়ার ছিল তা বার করেছি 12। সেই 12 তার সঙ্গে 50 বছর সমান কত দিন, না একটা বছর সমান হলো 365 দিন। তাহলে 365 দিয়ে আমরা 50কে গুণ করেছিলাম, পেয়েছিলাম 18,250। 18,250 যোগ করেছি। এবার আমরা প্রত্যেকটা, যেহেতু আরেকটা দিন ছিল অধিবর্ষ, কারণ যে সালটায় তিনি জন্মগ্রহণ করেন তার জন্য আরও এক যোগ হয়েছে, এবং বাকিগুলো মাসগুলির যে দিন সংখ্যা তা আমরা যোগ করেছি। সর্বমোট পেয়েছি 18,439 দিন। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 5টি প্রশ্ন ছিল, এবং তার পাশাপাশি আমরা তুলে ধরলাম গত পর্বে এই বার নির্ণয়ের যে পদ্ধতি সেই সম্পর্কেও তোমাদের আলোচনার বিষয়টিও তুলে দিলাম। আর অবশ্যই প্রত্যেকে নতুন বছর আনন্দে কাটুক, এই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আগামী পর্বে আমরা 6 প্রশ্নমালার যে কেশবচন্দ্র নাগের বইটি রয়েছে সেই 6 প্রশ্নমালার সমাধান শুরু করব। নমস্কার।